কমার্স নাম্বার জয়েন করে ফেলছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের জন্য জিকে বলি বা আমাদের ফাউন্ডেশন কোর্সের সর্বশেষ জিকে ক্লাস। এবং আজকে কিন্তু আমাদের ফাউন্ডেশন কোর্সটা শেষ হয়ে যাচ্ছে। সো সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। এবং শুরুতে বলছি যে আজকে ক্লাসেও কিন্তু একটা রিটেন ফাউন্ডেশন বই গিফট থাকবে। গত ক্লাসে যেমন একজন পেয়েছে, তো আজকে ক্লাসেও প্রথম 5 মিনিটে যারা সর্বোচ্চ সংখ্যক মেনশন করবে এবং মেনশনের পাশাপাশি পাবলিকলি শেয়ার করবে, তাদের জন্য যে কোনো একজন হতে পারে সে ভাগ্যবান বা ভাগ্যবতী। লাস্ট ক্লাসে যেহেতু আমার জিকে লাস্ট ক্লাসে একজন ভাগ্যবান অর্থাৎ ছেলে পেয়েছে, তো আজকে দেখি কোনো ভাগ্যবতী পাই কিনা। ঠিক আছে, যদি আমরা কোনো পার্সিয়ালিটি করব না, যেই হোক তাকে আমরা দিয়ে দিব। ওকে। আর অনেকে দেখি যে ফেক মেনশন করে অর্থাৎ কপি পেস্ট মারে, বাট মেনশন যেগুলো আইডি রিয়েল আইডি হবে বা আইডি গুলো ব্লু কালার বোঝাবে। ঠিক আছে, সো সবাই সবার জায়গা থেকে শেয়ার করবে। আজকে একটা ইন্টারন্যাশনাল কিওয়ার্ডস এর ক্লাস দিব, যেই ক্লাসটা তোমাকে আজ পর্যন্ত কেউ করায় নাই, বাট এই জিনিসগুলো তোমার মাথায় ঘুরপাক খাবে জিকে পড়তে গেলে, অর্থাৎ বিশেষ করে আন্তর্জাতিক জিকে পড়ার ক্ষেত্রে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আজকে আমি পড়াই দিব। সবাই যুক্ত হয়ে যাও এবং সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করো এবং শেয়ার করো, ক্লাসের মাঝখানে বারবার বলতে না হয়। সো সবাই সবার জায়গা থেকে ফ্রেন্ডদেরকে মেনশন করো, বেশি বেশি মেনশন করো এবং শেয়ার করে দাও। ঠিক আছে, ওকে। হ্যাঁ, নিজের আইডিতে শেয়ার করবে, ফ্রেন্ডদেরকে গ্রুপে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারো। ঠিক আছে, আর মেনশন তো ডিরেক্ট এখানে কমেন্টে ফ্রেন্ডদেরকে মেনশন করলে হয়ে যাবে, তাহলে তুমি ইনশাআল্লাহ এই বইটা পেতে পারো। ওকে, আচ্ছা। তো দেখো, প্রথমত আমি একটু আজকের যে ক্লাসের যে বিষয়টা, এটা কিওয়ার্ডস। কিওয়ার্ডস মানে জিকের জন্য এমন কিছু পরিভাষা আছে যেটা তোমাকে তুমি যখন জিকে পড়বা তোমার মাথা ঘুরপাক খাবে, এই জিনিসটা কি, এটার কনসেপ্টটা কি, বা এটার অর্থটা কি। তো সেই জিনিসগুলো আমি আজকে ক্লাসে বুঝাই দিব। ঠিক আছে, ওকে। যেমন ধরো আমরা ম্যাক্সিমাম মানুষজন জানি যে হয়তো বা ইংল্যান্ড, হ্যাঁ, বা ইউকে একই জিনিস, বাট একই জিনিস না, এটা আমি ক্লাসে বুঝাই দিব। সো এই দেখো, আমি একটু দেখাচ্ছি আজকে ক্লাসের স্লাইডটা দেখো। তারপরে আমরা এই জন্য সময় দেখি যে দ্বীপ রাষ্ট্র কোনগুলা বা উপদ্বীপ কোনগুলা। ঠিক আছে, এমন কিছু আমরা কনসেপ্ট দেখবো। তারপরে দেখবো আমরা যেমন ধরো এই যে আমরা শুনেছি গোল্ডেন ট্রায়াঙ্গেল বলতে কি বোঝায়, বা ধরো গোল্ডেন ক্রিসেন্ট বলতে কি বোঝায়, হ্যাঁ, বা গোল্ডেন ওয়েজ বলতে কি বোঝায়। ঠিক আছে, বা এই যে নর্ডিক রাষ্ট্র বলতে কি বোঝায়, দেন স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বলতে কি বোঝায়, বা কি কি ল্যান্ডলক বলতে কি বোঝায়। ঠিক আছে, তারপরে যে আমরা যে প্রায় বলি যে ল্যাটিন আমেরিকা, তাই না? সো এই ল্যাটিন আমেরিকা বলতে আসলে কি বোঝায়, বা এগুলো কাদেরকে মিন করে, বা কি কি ভুক্ত হইতে হবে। ঠিক আছে, তারপরে ধরো যে ক্যাপিটালিস্ট বলতে কাদেরকে বোঝায় আমরা, বা কমিউনিস্ট বলতে কাদেরকে বোঝায়। ঠিক আছে, তারপরে যে আরব কান্ট্রি বলতে কাদেরকে বোঝায়, বা এদের শর্তগুলো কি কি, এমন কিছু কনসেপ্ট থাকবে। তারপরে থাকবে আমাদের দেখি মুসলিমদের দুইটা প্রকারভেদ আছে, শিয়া এবং সুন্নি। কারা শিয়া কারা সুন্নি, কেন বলা হচ্ছে। সো এই মোটামুটি আজকের ক্লাসের আলোচনার বিষয়। আর আমরা আমাদের পেট বেঁচে তো আরো ডিপলি পড়াই, আরো বেসিক কনসেপ্ট থেকে পড়াই। সো এই আজকে ক্লাস। সো এই যে আমাদের কিন্তু প্রায় 5 মিনিট শেষ হয়ে যাচ্ছে। যারা আবার বলছি, প্রথম 5 মিনিটের মধ্যে যারা সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবে তাদের জন্য থাকবে আমাদের রিটেন ফাউন্ডেশন বইটা একদম ফ্রি, আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। ঠিক আছে, ওকে। সো সবাই এখনো সময় আছে, যারা যারা এখনো ক্লাসটা শেয়ার করো না, শেয়ার করে নিবে, দ্রুত শেয়ার মেনশন করে জানিয়ে দেবেন। আজকে কিন্তু আমাদের ফাউন্ডেশনের ব্যাচের ফাউন্ডেশন কোর্সের শেষ ক্লাস। অর্থাৎ আমরা কথা দিয়েছিলাম যে 30টা ক্লাস দিব, 10টা ইংরেজি, 10টা বাংলা, 10টা জিকে। সো এই 30টার মধ্যে অলরেডি আমাদের 10টা বাংলা ক্লাস শেষ,
আমাদের 9টা ইংলিশ ক্লাস, 9টা জিকে ক্লাস হয়ে গেছে। আজকে হচ্ছে আমাদের এটা জিকে 10 নম্বর ক্লাস, এবং সন্ধ্যায় ইংলিশের 10 নম্বর ক্লাস দিয়ে আমাদের এই কোর্স শেষ হয়ে যাবে। আগামীকাল অর্থাৎ 26শে আগস্ট আমরা যে এই যে 30টা ক্লাস নিলাম বা নিয়েছিলাম, যা যা পড়াইছি আমরা, এইগুলা হচ্ছে আমরা কি করব, একটা পরীক্ষা নিব যে আমরা এই 30টা ক্লাসে কি শিখলাম, কি পড়লাম, কি পড়াইলাম, আর তোমরা কতটুকু শিখতে পারলা, এটা একটা পরীক্ষা নিব আমরা। সো আগামীকাল 26 আগস্ট রাত 8টায় একটা ফ্রি এক্সাম হবে। আমাদের যে ফাউন্ডেশন কোর্সটা আছে ওয়েবসাইটে ক্রিয়েট করা ফ্রিতে, এই এক্সামের এই কোর্সের মধ্যে এক্সামটা হবে। তোমরা জাস্ট সিম্পলি ভাবে যদি অ্যাকাউন্ট থাকে তুমি এখানে ফ্রিতে এক্সাম দিতে পারবা। ঠিক আছে, আবারও বলছি, আগামীকাল 26শে আগস্ট রাত 8টায় এই যে 30টা ক্লাসের উপর এক্সাম হবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ দেওয়া আছে, যা পড়িয়েছি আমরা এই ক্লাসগুলোতে ডিরেক্ট সেখান থেকেই তুমি ইনশাআল্লাহ পরীক্ষায় প্রশ্ন পাবা। ওকে, বাংলা 20, ইংলিশ 20, জিকে 20, টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে। ওকে, আর আগামী 27শে আগস্ট হচ্ছে আমাদের ডিউ আইসো ব্যাচের গ্র্যান্ড ওরিয়েন্টেশন ক্লাস। এই ক্লাসে হচ্ছে ঢাবির জন্য রোডম্যাপ কেমন হবে, আমরা কোর্সে কি পড়াবো, কোর্স প্ল্যানগুলো কি, বা হচ্ছে রুটিনগুলো শেয়ার করব ওই ক্লাসে। তো যারা এখনো ভর্তি হও নাই, দ্রুত আজকের মধ্যে ভর্তি হয়ে যাও, কারণ আজকে কিন্তু আমাদের এটা অফারের শেষ দিন। ঠিক আছে, আজকে কিন্তু আমাদের অফারটা শেষ দিন। ওকে, আচ্ছা, সো ভাইয়া শুরু করছি আমাদের আজকে ক্লাস। টপিকটার নাম কি ভাইয়া? টপিকটার নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কিওয়ার্ডস। ওকে, আচ্ছা, এক্সাম কিভাবে হবে এটা হচ্ছে আমরা পরে জানবো। তুমি আপাতত ভাইয়া ক্লাসে মনোযোগ দাও। ঠিক আছে, আপাতত ক্লাসে মনোযোগ দাও। চলে যাচ্ছি আমাদের আজকে ক্লাসে। ওকে, দেখো, আমরা মাঝে মধ্যে হচ্ছে জিকে পড়তে গেলে একটা জিনিস নিয়ে হচ্ছে প্রায় ঝামেলা পাকাই, সেটা হচ্ছে যে আমরা ভাবি যে ইউকে হচ্ছে কোন একটা দেশের নাম। ঠিক আছে, আমরা যেটা ভাবতে পারি, হ্যাঁ, বাট ইউকে কোনো দেশ না। হ্যাঁ, এটা আবার ফার্স্টে বলে লিখছি। আবার অনেকে এটা ভাবতাম যে ইউকে বা ইউনাইটেড কিংডম আর হয়তো বা ইংল্যান্ড, এই সবই মনে হয় একই জিনিস। ঠিক আছে, এই সবই মনে হয় একই জিনিস, বাট এগুলো একই জিনিস না, এগুলো একই জিনিস না। তো সবাই একটু মনোযোগ দাও, আমরা একটু শিখবো যে আসলে গ্রেট ব্রিটেন বলতে কি বোঝায়, বা ইউকে বলতে কি বোঝায়, বা ইংল্যান্ড বলতে কি বোঝায়। আচ্ছা, একটু কাগজে লিখে দাও। আচ্ছা, আমরা আজকের হচ্ছে ভাগ্যবতী পেয়েছি একজন। ঠিক আছে, আমাদের নামটা লিখে দাও। আচ্ছা, আমরা অলরেডি হচ্ছে আজকের আমরা অ্যানাউন্সমেন্ট পেয়ে গেছি। আমাদের যে মডারেটর, সোশ্যাল মিডিয়া মডারেটর, ইনি অলরেডি নামটা অ্যানাউন্স করে দিয়েছে। একজন ভাগ্যবতী হয়ে পেয়েছি আজকে আমরা, যে সবচেয়ে বেশি শেয়ার করেছে এবং মেনশন করেছে। আচ্ছা, বলতো সেই ভাগ্যবতীতে কে, যে কে পেয়ে যাচ্ছে হচ্ছে আমাদের আজকের এই রিটেন ফাউন্ডেশন বইটা, কে সে বলে দেখি। তোমরা অবশ্যই দেখেছো তাই না, কে কে বেশি মেনশন করেছে। আচ্ছা, সো এটা বলতে বলতে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের টপিকের মধ্যে। দেখো, এখানে যে কনসেপ্টটা লাগবে সেই কনসেপ্টটা কি, দেখো আমি একটু পুরো আগে স্ক্রিনটা হচ্ছে ক্লিন করে নিচ্ছি। দুঃখিত, আচ্ছা পড়ে চলে গেছে, সমস্যা নাই। আমরা হচ্ছে একটু ফাইল ডাউন করে নেই, আমি ভুলে এই পুরো ইয়ারটাই অফ করে দিয়েছি তাই না। ওয়েট, ওয়েট করো, আমি হচ্ছে, হ্যাঁ, আচ্ছা বলো তোমরা ভাইয়া যে কে সে ভাগ্যবতী, কে হতে পারে। হচ্ছে আজকে টপিক হচ্ছে আন্তর্জাতিক, হ্যাঁ, টপিকটা হচ্ছে আন্তর্জাতিক কিওয়ার্ডস। ওকে, সো আমার হাতে একটা নাম চলে আসছে, অলরেডি নামটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, আজকে হচ্ছে ভাইয়া কিওয়ার্ডস টপিকটা হচ্ছে আমরা জিকে পড়তে গেলে যেই সকল কনসেপ্ট বা নামগুলো মাথার মধ্যে ঘুরপাক খায়, এরকম কিছু বেসিক কনসেপ্ট আমরা শিখাই দিব। আমি কিন্তু ভাই ফার্স্ট স্লাইড দেখাইছি যে আজকে আমরা কি কি জিনিস পড়তে যাচ্ছি। ঠিক আছে, বিশ্বযুদ্ধ কখন পড়েছি ভাই, বিশ্বযুদ্ধ কখন বলেছি ভাই, আমরা আমাদের টপিক বলি না তাই না। ঠিক আছে, ওকে, আচ্ছা, সো আমাদের কাছে অলরেডি অ্যান্সার চলে আসছে। আমাদের হচ্ছে তাবাসসুম শিমু, তুমি হচ্ছে আজকের উইনার। আমি ক্লাসের মধ্যে অ্যানাউন্স করে দিলাম তাবাসসুম শিমু, তোমার কাছে হলো মেসেজ চলে যাবে আমাদের পেজ থেকে, তোমাকে হচ্ছে আমরা এই বইটা ইনশাল্লাহ দিয়ে দিব, তাবাসসুম শিমু। ঠিক আছে, তোমার সাথে ক্লাসের পর যোগাযোগ করা হবে। ওকে, তাবাসসুম শিমু, হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে, ডান। এবার আসো ভাই প্রশ্ন ঢুকি আমরা। দেখো ভাইয়া, এই যে গ্রেট ব্রিটেন, দেখো এই গ্রেট ব্রিটেন এটা একটা সাম্রাজ্য।
ভাই আবারও বলছি, গ্রেট ব্রিটেন এটা একটা সাম্রাজ্য, যেই সাম্রাজ্যের মধ্যে আমরা তিনটা দ্বীপ রাষ্ট্র দেখবো ভাইয়া, অর্থাৎ তিনটা দ্বীপ রাষ্ট্রের সমন্বয় হচ্ছে কি আমাদের এই গ্রেট ব্রিটেন নামক একটা সাম্রাজ্য, যেখানে এই স্কটল্যান্ড দেশটা আছে, ওয়েলস আছে, আর ইংল্যান্ড রয়েছে। অর্থাৎ আমরা বুঝলাম যে গ্রেট ব্রিটেন কোনো একটা দেশ না, এটা একটা সাম্রাজ্য, যেই সাম্রাজ্যের মধ্যে তিনটা দ্বীপ রাষ্ট্র রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইংল্যান্ড, একটা হচ্ছে ওয়েলস আর স্কটল্যান্ড। দেখতে পাচ্ছি আমরা এই যে এটা হচ্ছে আমাদের ইংল্যান্ডের ম্যাপ বা ইংল্যান্ডের অবস্থান, এটা ওয়েলস আর এটা স্কটল্যান্ড। অর্থাৎ আমরা আজকের পর থেকে বুঝবো যে গ্রেট ব্রিটেন বলতে তিনটা দ্বীপ রাষ্ট্রকে বোঝায়। এখন ভাইয়া দ্বীপ জিনিসটা কি, দ্বীপ কনসেপ্টটা হচ্ছে আমি একটু পরে বুঝাই দিব, জাস্ট জেনে রাখো যে যে সকল রাষ্ট্রগুলার চারপাশ দিয়ে হচ্ছে পানি আর পানি, কোনো জলের সংযোগ নেই, এটা হচ্ছে কি দ্বীপ রাষ্ট্র। অর্থাৎ একটা সাগরের মধ্যে বা মহাসাগরের মধ্যে যে একটা খণ্ডিত দেশ থাকে বা রাষ্ট্র থাকে, সেটা বলা হয় দ্বীপ রাষ্ট্র। সো আমি এটা বুঝলাম যে গ্রেট ব্রিটেন বলতে তিনটা দ্বীপ রাষ্ট্রকে বোঝাচ্ছে, অর্থাৎ সেটা হচ্ছে স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড। ভাইয়া সবাই বুঝছো কিনা যে গ্রেট ব্রিটেন বলতে কয়টা দ্বীপ রাষ্ট্রকে বোঝায়? সবাই জাস্ট বলো, গ্রেট ব্রিটেন বলতে কয়টা দ্বীপ রাষ্ট্রকে বোঝায়? সবাই অ্যান্সার তো ভাইয়া পুরা, যে গ্রেট ব্রিটেন বলতে কয়টা দ্বীপ রাষ্ট্রকে বোঝায়? গ্রেট ব্রিটেন বলতে কয়টা দ্বীপ রাষ্ট্রকে বোঝায়? তিনটা, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আসেন, এই যে ইউনাইটেড কিংডম, যেটা সবসময় ম্যাক্সিমাম প্যাচ লাগে, আমরা ভাবি যে ইউকে বা ইউনাইটেড কিংডম আর হয়তোবা এই ইংল্যান্ডটা একই জিনিস, না একই জিনিস না। ইউকে হচ্ছে একটা সাম্রাজ্য, ঠিক আছে, যে সাম্রাজ্যের মধ্যে এরকম চারটা দ্বীপ রাষ্ট্র রয়েছে, ওই চারটা দ্বীপ রাষ্ট্রের মধ্যে আবার একটা রাষ্ট্র হচ্ছে ইংল্যান্ড। তাহলে যে বা যারা বলতো যে ইউকে আর হচ্ছে ইংল্যান্ড একই জিনিস, তারা কিন্তু ভুল জানতো। ইউকে ইংল্যান্ড একই জিনিস না, ইউকে একটা সাম্রাজ্য, অনেকগুলো দেশ নিয়ে, চারটা দেশ নিয়ে হচ্ছে এই সাম্রাজ্যটা, ঠিক আছে। আর ওই সাম্রাজ্যের মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে আমার ইংল্যান্ড। তাহলে যে বা যারা বলতো যে ইউকে বা ইংল্যান্ড হচ্ছে একই জিনিস, না, এটা একটা ভুল কনসেপ্ট। ইউকে হচ্ছে একটা সাম্রাজ্য, আর এই সাম্রাজ্যের মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে ইংল্যান্ড। সো এটা বুঝতে হবে। আজকের পর থেকে আমি যখন কথা বলবো, তখন আমরা যখন একটা সিঙ্গেল দেশকে বলো রিপ্রেজেন্ট করব, তখন বলো আমরা কি বলবো। বা এক কোশ্চেন আবার করতেছি, যে আজকের পর থেকে আমি যখন বলবো যে আমার চাচা বা আমার মামা একটা দেশে আছে বা ওই দেশে আছে, তখন আমরা বলতো কোন নামটা বলবো? আমরা কি ইংল্যান্ড বলবো নাকি হচ্ছে আমরা ইউকে বলবো? বলো ভাইয়া। যে যদি আমরা বলি যে আমার চাচা বা মামা বা অমুক তমুক একটা দেশে থাকে, তখন আমি কোন দেশটা বলবো? এটাকে বলবো নাকি হচ্ছে এটা বলবো? বলবো ভাইয়া, বলেন, তুমি এখন অ্যান্সার দাও। আমরা তখন কোন নামটা উচ্চারণ করব? আমরা বলবো হচ্ছে ইংল্যান্ডে, যে আমার চাচা বা মামা বা খালা বা খালু তিনি ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ড, কারণ কি এটা একটা দেশের নাম। বাট ইউকে হচ্ছে একটা সাম্রাজ্য, যে সাম্রাজ্যের মধ্যে টোটাল চারটা দ্বীপরাষ্ট্র রয়েছে, স্কটল্যান্ড, ওয়েলস, ইংল্যান্ড আর হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ড। অর্থাৎ আগে আমরা যেটা পড়লাম সেই রাষ্ট্রের সাথে এই রাষ্ট্র নতুন কি ভাইয়া, এই যে এটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে। সো ওখানে ছিল কি ভাইয়া, ওখানে ছিল হলো গ্রেট ব্রিটেন। অর্থাৎ গ্রেট ব্রিটেন বলতে তিনটা রাষ্ট্রকে বোঝানো হয়, এই প্রথম তিনটা, ওটার সাথে যখন এই রাষ্ট্রটা অ্যাড হবে তখন তার নাম হয়ে যাবে কি ভাইয়া, ইউনাইটেড কিংডম। ওকে ভাইয়া, তুমি এই টপিকটা বইয়ের মধ্যে খুঁজে পাবা না, এটা ডিফারেন্ট টপিক, ঠিক আছে। তোমার এই জিনিসগুলা যখন তুমি জিকে পড়বা তখন তোমার এটা হেল্প করবে, ঠিক আছে, কারণ তোমার বইতে এগুলার কনসেপ্ট ক্লিয়ার থাকবে না, তোমার বইতে এভাবে ব্যাখ্যা থাকবে না। সো এই টপিকটা বাংলাদেশের কোনো টিচার পড়ায় না, আমি পড়াচ্ছি জাস্ট, ঠিক আছে। তুমি জাস্ট দেখো কোথায় পড়ায় কিনা, কোনো অফলাইন কোচিং এ পড়াবে না, অনলাইনে সবসময় এটা আমরা পড়াই। আমাদের পেইড ব্যাচের শুরুতে হচ্ছে আমরা এটাকে পড়াই দেই। আমরা 3টা ক্লাস নিব, বুঝছো, আমরা এটা হচ্ছে 3টা ক্লাস নিব। যদি ক্লাস লম্বা হয় তাহলে 2টা, আর শর্ট হলে 3টা। এই হচ্ছে আমাদের ক্লাসের প্যাটার্ন। ওকে, ঠিক আছে ভাই আপুরা, তাহলে আমরা আশা করি বুঝলাম যে গ্রেট ব্রিটেন মানে কি বোঝায়, 3টা দ্বীপরাষ্ট্র সমষ্টি, আর 4টা দ্বীপরাষ্ট্র মিলে হচ্ছে আমার ইউনাইটেড কিংডম বা ইউকে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এই যে আমরা পড়লাম যে ইউকে বা ইউনাইটেড কিংডম, আচ্ছা তো এই ইউকের মধ্যে যে 4টা দ্বীপরাষ্ট্র রয়েছে, এই 4টা রাষ্ট্রের ফ্ল্যাগ গুলা একসাথে করলে যে রেজাল্টটা আসবে তার নামটা হচ্ছে ইউনিয়ন জ্যাক। অর্থাৎ
ইউনিয়ন জ্যাক কি ভাইয়া? ইউনিয়ন জ্যাক হচ্ছে এই যে ইউকে মানে যে 4টা দ্বীপরাষ্ট্র রয়েছে, এই 4টা দ্বীপরাষ্ট্রের সমন্বয়ে যে হচ্ছে আমার একটা ম্যাপ হয়েছে, ম্যাপটা হয়েছে তার নামটা হচ্ছে ইউনিয়ন জ্যাক। অর্থাৎ আমি একটু জাস্ট বুঝাই, দেখো ভাইয়া, আমাদের ইংল্যান্ডের যে ফ্ল্যাগটা এটা ছিল এরকম দেখতে, ঠিক আছে, স্কটল্যান্ডের যেটা সেটা এরকম দেখতে ছিল। প্রথমে এই দুইটা মিলে হয়েছে হচ্ছে আমার এই যে ফার্স্ট ইউনিয়ন ফ্ল্যাগ 1606 সালে, অর্থাৎ এই দুইটা একসাথে মিলে এমন একটা রূপ আসছে। দেখো ভাইয়া, এটা হচ্ছে ইংল্যান্ডের প্লাস সাইনটা বা ক্রস সাইনটা, আর এটা হচ্ছে স্কটল্যান্ডের এটা ক্রস, ঠিক আছে। তারপর দেখো আবার এটার সাথে আবার আয়ারল্যান্ডটা যুক্ত হয়ে সর্বশেষ আসছে এই জিনিসটা, এবং এটাই হচ্ছে আমার ইউনিয়ন ফ্ল্যাগ। অর্থাৎ আমার জাস্ট এই কনসেপ্টে জাস্ট এতটুকু বুঝে রাখো ভাইয়া, যে এই যে ইউকে বলতে 4টা দ্বীপরাষ্ট্রকে বোঝানো হয়, এই 4টা দ্বীপরাষ্ট্রের সমন্বিত যে ফ্ল্যাগটা তার নামটা হচ্ছে ইউনিয়ন জ্যাক, এবং এটা হয় হচ্ছে 1801 সালে। ভাইয়া জাস্ট এইটুকু বলো, এইটুকু জাস্ট বুঝছো কিনা? আপাতত জাস্ট এই কনসেপ্টটা বলো যে আমরা ইউনিয়ন জ্যাক মানে কি, যে ইউকে ভুক্ত 4টা যে দ্বীপরাষ্ট্র রয়েছে তাদের ফ্ল্যাগ গুলো একসাথে করলে হয় আমার এই রূপটা হয়, তাকে বলা হয় ইউনিয়ন ফ্ল্যাগ। এটা হয়েছে 1801 সালে। আর এখানে ধাপে ধাপে কি হইলো এটা এখানে দেওয়া আছে। ফার্স্ট ধাপে হচ্ছে এটা হয়েছে, আবার সেকেন্ড ধাপে হয়েছে এটা হয়েছে। এই সমন্বিত লাস্টের রূপটা হচ্ছে আমাদের ইউনিয়ন ফ্ল্যাগ, যাটা বলা হয় 1801 সালের সমন্বিত ফ্ল্যাগটা। সবাই জাস্ট বলো ভাইয়া যে এই কনসেপ্টটা বুঝছো কিনা। ভাইয়া আজকে সন্ধ্যা ও মহসিন স্যারের ক্লাসেও কিন্তু একটা বই গিফট করা হবে, সো এমনটা না যে তুমি পাবা না, ঠিক আছে। সো সন্ধ্যার ক্লাসে আবার বেশি বেশি মেনশন করলে কিন্তু তুমি হচ্ছে পেতে পারো। ওকে ওকে, আচ্ছা সবাই জাস্ট বলো ভাইয়া যে ইউনিয়ন জ্যাক বলতে কি বোঝায়। তোমরা ক্লাসে ফোকাস দাও ভাইয়া, পরে বলো ক্লাসে ফোকাস দাও যে ইউনিয়ন জ্যাক বলতে কি বোঝায়। ইউনিয়ন জ্যাক বলতে কি বোঝায় ভাইয়া? পেট বেচে আরো ডিপলি পড়ানো হবে, বাট আগামীকাল যে আমরা এক্সাম নিব সেই এক্সাম টপিক কিন্তু এখান থেকে প্রশ্ন হবে। সো এক্সামটা কিন্তু পেট বেচে যারা তারাও দিবা, যারা ফ্রি ক্লাস করতেছো তারাও দিবা, ঠিক আছে। সবার জন্য হচ্ছে এই এক্সামটা, এই জন্য এসব না দিয়ে আমরা ক্লাসে মনোযোগ দেই, ঠিক আছে। ওকে আচ্ছা, এবার আসো যেই জিনিসটা আমাদের প্রায় পরীক্ষার সময় লাগবে বা বই পড়তে গেলে লাগবে, সেটা হচ্ছে দ্বীপ, দ্বীপরাষ্ট্র। যে নিচের কোনটা হচ্ছে দ্বীপরাষ্ট্র, পরীক্ষায় প্রায় লাগতে পারে যে, বা তোমার জাস্ট ক্লাসের শুধু টিচার বলবে যে এটা একটা দ্বীপরাষ্ট্র। এখন সেই দ্বীপটার আবার বলতে কি বোঝায়, ঠিক আছে, সেই দ্বীপটা বলতে কি বোঝায়। দেখো ওই দ্বীপটার বাংলা হচ্ছে এই যে আইল্যান্ড, ঠিক আছে, এই যে আইল্যান্ড। এখন এই আইল্যান্ডের কনসেপ্টটা কি দেখো, আমি দিতে পাচ্ছি এই যে অংশটা না ভাইয়া, দেখতে দেখো ভাইয়া, এই অংশটা দেখো তো ভাইয়া, এই অংশের উপরে কি ভাইয়া? পানি, নিচে পানি, এই যে বামে পানি, ডানেও পানি। তাহলে এরকম যেই ভূখণ্ডের হচ্ছে চারদিকে পানি, যেই ভূখণ্ডের চারদিকে পানি অথবা জল অথবা সাগর বা মহাসাগর, ঠিক আছে, তার নামটা হচ্ছে এরকম আইল্যান্ড বা দ্বীপ। একদম সিম্পল কনসেপ্ট, অর্থাৎ যেটার চারপাশে হচ্ছে পানি তার নামটা হচ্ছে কি ভাইয়া? দ্বীপ। ওকে ভাইয়া, বলো এই কনসেপ্টটা বুঝছো কিনা, যে দ্বীপ মানে কি, দ্বীপ মানে কি বা আইল্যান্ড মানে কি? যেটার চারপাশে থাকবে জল। ধরো ধরো যে এর মানে বাংলাদেশ, দেখো আমাদের বাংলাদেশে দেখো তো এই পাশে কি ভাইয়া বলতো? ইন্ডিয়া। এই পাশে কি? ইন্ডিয়া। এই পাশে কি? ইন্ডিয়া। বাট এই পাশে কি বলতো? বে অফ বেঙ্গল। তাহলে বলতো ভাই বাংলাদেশের চারপাশে কি জল হইলো? না, জল কিন্তু হয় নাই। এরকম কিছু কিছু দেশ থাকবে দেখবা যেটার চারপাশে হচ্ছে পানি আর পানি, অর্থাৎ ওই দেশটা কোনো একটা সমুদ্রের মাঝখানে, চারপাশে দেখবে খালি পানি আর পানি। সো এরকম চারপাশে যেগুলো পানি থাকবে সেটা হচ্ছে একটা দ্বীপ রাষ্ট্র। তোমরা কি এমন কিছু দেশের নাম বলতে পারো ভাইয়া যেটা একটা দ্বীপ রাষ্ট্র? বলো, তোমরা এমন কোন দেশের নাম বলতে পারো কিনা যেটা একটা দ্বীপ রাষ্ট্র, অর্থাৎ যেটা অবস্থানটা হচ্ছে একটা সমুদ্রের মধ্যে বা মহাসাগরের মধ্যে। যেমন ধরো ভাই মালদ্বীপ, মালদ্বীপ ধরো এই মালদ্বীপ দেশটা বলো কোথায় অবস্থান করতেছে? বলো, এই মালদ্বীপ ভাইয়া এক্সামটা হবে আমাদের ওয়েবসাইটে আগামীকাল। তোমরা সুন্দর করে একটা ভিডিও দিব আমরা, সেই ভিডিওতে বুঝবা যে এক্সামটা কিভাবে দিব, ঠিক আছে। হ্যাঁ, সেন্ট মার্টিন এখন একটা দ্বীপ, বাট এটা কিন্তু দেশ না, ঠিক আছে। যেমন সেন্ট মার্টিনের
চারপাশে কিন্তু হচ্ছে পানি, ঠিক আছে, এটা একটা ছোট্ট একটা জলের মধ্যে একটা ছোট্ট একটা অংশ, ঠিক আছে। ওকে, তো ওইটা কিন্তু হচ্ছে একটা সেন্ট বলা হয়, সেন্ট মার্টিন দ্বীপ বলা হয় বা আইল্যান্ড বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে একজনকে ফোন কোশ্চেন, থ্যাংক ইউ, যে বাংলাদেশকে কেন বদ্বীপ বলা হয়, ঠিক আছে। দেখো, এই বদ্বীপটা বলা হয় ডেল্টা, ঠিক আছে ভাইয়া, বদ্বীপের বা ইংলিশটা হচ্ছে ডেল্টা, যে বাংলাদেশে কেন ডেল্টা বলা হয় বা বদ্বীপ বলা হয়। ওয়েট, আচ্ছা, এই অ্যান্সারটা হচ্ছে যে হাজার বছরের পলি জমে জমে একটা অংশ তৈরি হয়, একসাথে জমা হয়, এই জমা হওয়া যে অংশটা এর নামটা হচ্ছে ডেল্টা বা বদ্বীপ, ঠিক আছে। অর্থাৎ আমাদের নদী, হ্যাঁ, নদী থেকে যখন জলটা বের হয়ে যায়, এইগুলা একসাথে অনেক সময় জমে জমে হচ্ছে একটা মাটির মতো ছোট্ট হালকা পলিমাটির মতো অবস্থা হয়। তো এইগুলা হচ্ছে আবার জমে বড় একটা অংশ তৈরি হয়ে যায়। সো আমাদের বাংলাদেশটা হচ্ছে এরকম হলে পলি জমতে হয়েছে, এই জন্য নামটা হচ্ছে বদ্বীপ বা ডেল্টা, ঠিক আছে। ওকে, আর অনেকে বলে যে হচ্ছে বাংলাদেশে দেখতে হচ্ছে এরকম বড় মতো, এই জন্য নাম হচ্ছে বদ্বীপ বা ডেল্টা। বাট এক্সাক্ট অ্যান্সারটা হচ্ছে হাজার বছরের পলি জমে যে অংশটা হয় তাকে বলা হয় ডেল্টা বা বদ্বীপ, ঠিক আছে। তোমরা অনেকে অ্যান্সার দিয়েছো ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, তোমাদের অ্যান্সার গুলো সঠিক হচ্ছে। অনেকে নিউজিল্যান্ড বলেছো, অনেকে মালদ্বীপ বলেছো, অনেকে জাপান বলেছো বা কোরিয়া বলেছো বা আরব উপদ্বীপ বলেছো, সবগুলাই ঠিক আছে। সো এই হচ্ছে আমার উপদ্বীপ। ওকে, এটা হচ্ছে আমাদের কি দ্বীপ। আচ্ছা, এবার একজন কোশ্চেন করছে ভাইয়া উপদ্বীপটা কি। ওকে, এবার আসেন উপদ্বীপ। দেখেন, এই যে এটা হচ্ছে আমার একটা উপদ্বীপ, এটা হচ্ছে কি উপদ্বীপ, যাকে বলা হচ্ছে পেনিনসুলা। যে কোশ্চেনটা করছেন ভাইয়া সে এবার দেখেন এটা হচ্ছে উপদ্বীপ। ওকে, আচ্ছা, এবার দেখেন ভাইয়া, দেখেন, ধরেন এই একটা জায়গা, এই জায়গার যে উপরের সাইড দেখেন ভাই, উপর সাইডে কি আছে, একটা জলের কোনো অংশ নাই, বাট এই জায়গার এই সাইডে জল, তারপরে হচ্ছে এই সাইডেও জল আছে, এই পাশেও জল আছে। তাহলে এরকম যে অংশটার যার তিন দিকে হচ্ছে জল, যেটার তিন দিকে হচ্ছে জল, একদিকে হচ্ছে স্থল, এরকম যে অংশগুলো রয়েছে তার নাম হচ্ছে এই যে উপদ্বীপ বা পেনিনসুলা, যেমন আরব উপদ্বীপ, বুঝছেন। তাহলে যে অংশটার তিন দিকে হচ্ছে জল, একদিকে স্থল, তার নাম কি ভাইয়া, পেনিনসুলা বা হচ্ছে উপদ্বীপ। এবার বলেন ভাইয়া বুঝছেন কিনা আপনি যে উপদ্বীপ মানে কি, বলেন এবার বুঝছেন কিনা, যে যেটার চারপাশে জল তার নাম হচ্ছে দ্বীপ বা হচ্ছে আইল্যান্ড, আর যেটা তিন পাশে জল এক পাশে স্থল তার নাম হচ্ছে উপদ্বীপ। সবাই কমেন্ট করেন ভাইয়া আপুরা, যেমন আরব উপদ্বীপ, ঠিক আছে। বলেন যে যার তিন পাশে জল এক পাশে স্থল তার নাম হচ্ছে পেনিনসুলা বা হচ্ছে উপদ্বীপ। আচ্ছা, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা এই পেজেই হবে, ওরিয়েন্টেশন ক্লাসটা সবার জন্য উন্মুক্ত থাকে, এটা পেজে হবে ভাই, ঠিক আছে। ওকে, আগামীকাল 26 আগস্ট রাত 8টায় ফ্রি এক্সাম, 30টা ক্লাসে যা পড়াইছি এটা ফ্রি এক্সাম হবে। তার ঠিক একদিন পরে 27 আগস্ট হবে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস 7টা 15 মিনিট ভাইয়া পুরা, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে ভাইয়া আমরা আবার দেখাই ভাইয়া, এটা ছিল চারপাশের জল, এর নাম ছিল হচ্ছে দ্বীপ বা আইল্যান্ড, আর এটা হচ্ছে ভাইয়া তিন দিকে জল একদিকে স্থল, এর নাম কি ছিল, পেনিনসুলা বা উপদ্বীপ ছিল, ঠিক আছে। আর এই যে ডেল্টা বা বদ্বীপ, আচ্ছা ডেল্টা বদ্বীপটা মনে হয় আমি, হ্যাঁ ডেল্টা বদ্বীপটা এখানে রাখি নাই, বাট এটা আমার পেট বেছে পড়াবো, ঠিক আছে। বাট আমি কিন্তু বলছি ভাই যে হাজার বছরের পলি জমে যে অংশটা হয় তার নামটা হচ্ছে ডেল্টা বা বদ্বীপ। আচ্ছা ভাইয়া, যদি কখনো কেউ প্রশ্ন করে যে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি, বলো, জাস্ট দেখি ভাই, বলো ভাইয়া পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কি, বলো। পৃথিবীর মধ্যে যদি বলা হয় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা, বলো ভাই, অ্যান্সার কি হবে। আরেকটা হচ্ছে যে বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা, বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটা, আর বাংলাদেশের হচ্ছে আচ্ছা দেখা এটা লাগবে না, পরে বলো। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটা, এটা হচ্ছে বাংলাদেশ, কারণ বাংলাদেশ কিন্তু হচ্ছে বদ্বীপ, হ্যাঁ, বা হচ্ছে বলা হয় ডেল্টা, ঠিক আছে, কি বলা হয়, ডেল্টা বলা হয়। আর বাংলাদেশের বদ্বীপ হচ্ছে সুন্দরবন, ঠিক আছে।
কোনটা ভাইয়া? সুন্দরবন। জাস্ট এটা একটু মাথায় রাখো যে আমাদের পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে বৃহত্তম একটা বদ্বীপ, ঠিক আছে? আর বাংলাদেশের মধ্যে যদি বলা হয় বৃহত্তম বদ্বীপ কোনটা, সেটা হচ্ছে সুন্দরবন। কারণ এই সুন্দরবন যেটা, এই সুন্দরবনও কিন্তু হচ্ছে আমাদের এরকম পলি জমে জমে কিন্তু হয়েছে। হ্যাঁ, আচ্ছা, কে বলছে কক্সবাজার না? কক্সবাজার না, কক্সবাজার কেন হবে? কক্সবাজার কি আর বলি জমে জমে হয়েছে? না রে ভাই। আচ্ছা, এবার দেখো ভাইয়া, আমাদের এই যে কনসেপ্ট, দেখো একটু খেয়াল করো, এই কনসেপ্টটা কি দেখো একটু ভাইয়া। আমাদের এই যে কনসেপ্টটা কি রে, আরে চলে গেছে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি ছিল? দাঁড়াও, এই পুরো স্লাইড ডিলিট হয়ে গেছে। আচ্ছা দেখো, ওখানে ছিল হচ্ছে কেপ, ঠিক আছে? দেখো আমি লিখে দিচ্ছি, এখানে ছিল হচ্ছে কেপ, ঠিক আছে? এখন কেপ জিনিসটা কি, ঠিক আছে? কেপ মানে হচ্ছে অন্তরীপ। দেখো, কেপ মানে কি ভাইয়া? কেপ মানে হচ্ছে অন্তরীপ। এখন অন্তরীপ জিনিসটা কি? ধরো ধরো আমার এখানে হচ্ছে একটা ইয়া ছিল, ঠিক আছে? এরকম একটা হচ্ছে খোলা জায়গা ছিল, হুট করে হচ্ছে এখান থেকে একটা সরু রাস্তা তৈরি হয়েছে, ঠিক আছে? এরকম একটা বড় ভূখণ্ড থেকে যে সরু রাস্তা তৈরি হয়ে যায়, এই যে এর নামটাই হচ্ছে কেপ বা অন্তরীপ। ওকে, কেপ বা অন্তরীপ হচ্ছে, একটা কেপ আছে, কেপ অফ গুড হোপ। কেপ অফ গুড হোপ, এটা হচ্ছে আমার ওই যে দক্ষিণ আমেরিকা, হ্যাঁ, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, এই অঞ্চলগুলোর ঠিক পিছনে, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা বড় ভূখণ্ড, হুট করে যেটা ছোট রাস্তা তৈরি হয়, এটা হচ্ছে একটা সাগরের মধ্যে বা মহাসাগরের মধ্যে, ঠিক আছে? সো এই যে সরু জায়গাটা, এর নামটা হচ্ছে কেপ বা অন্তরীপ। কেপ বা অন্তরীপ, একটা কোশ্চেন সবাই কেপ কনসেপ্টটা বুঝছো, যে কেপ হচ্ছে একটা বড় ভূখণ্ড থেকে হুট করে একটা সরু রাস্তা তৈরি হয়, তার নামটা হচ্ছে কেপ বা অন্তরীপ। কেপ বা অন্তরীপ হচ্ছে কেপ অফ গুড হোপ, কেপ অফ গুড হোপ, ঠিক আছে? আচ্ছা, সো আমরা একটু এখানে পরে আসবো, একটু আমরা এখানে আসি ভাইয়া, যে নর্ডিক রাষ্ট্র। দেখো, আমরা ম্যাক্সিমাম বইতে যখন পড়বো, আমরা দেখব এই নর্ডিক কনসেপ্টটা হচ্ছে একটু ভুলভাবে বলা আছে। দেখো, নর্ডিক, ঠিক আছে ভাইয়া? একটু বুঝো যে নর্ডিক কনসেপ্টটা কি। ম্যাক্সিমাম বইতে এই নর্ডিক কনসেপ্টটা, একটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান, ঠিক আছে? স্ক্যান্ডিনেভিয়ান কনসেপ্টটা সেম বলেছে, বাট এইটা একটু ডিফারেন্স আছে, অর্থাৎ এই নর্ডিক আর এখানে হচ্ছে আমার স্ক্যান্ডিনেভিয়ান দুইটা সেম কনসেপ্ট না ভাই। আবারও বলছি, নর্ডিক আর স্ক্যান্ডিনেভিয়ান সেম কনসেপ্ট না ভাইয়া। নর্ডিক কনসেপ্টটা কি? নর্ডিক কনসেপ্ট হচ্ছে ইউরোপের এমন 5টা রাষ্ট্র আছে, যেই 5টা রাষ্ট্রকে বলা হয় নর্ডিক অঞ্চলের দেশ। তার মধ্যে একটা হচ্ছে ফিনল্যান্ড, একটা হচ্ছে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, সুইডেন, অর্থাৎ বলা হয় FINDS। এই ছন্দ দিয়ে চাইলে আমরা নর্ডিকটা পড়তে পারি। যে নর্ডিক বলতে কি বোঝায়? যে ইউরোপের এমন 5টা শীতপ্রধান রাষ্ট্র রয়েছে যারা হচ্ছে নর্ডিক অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে ভাইয়া, যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে নর্ডিক অঞ্চলের রাষ্ট্র কয়টা, বলো। একজন কোশ্চেন করছে, রাস্তা কি পানি থেকে তৈরি হয়? এটা কেমন কথা? এটা কি ধরনের তুমি প্রশ্ন করলা, বলো? রাস্তা কেন পানি থেকে তৈরি হবে? একজন রিয়েল উদাহরণ দেন। আচ্ছা, আমি যে মাত্র বললাম যে এটাকে উদাহরণটা দিলাম, যে কেপ অফ গুড হোপ, এটা কি উদাহরণ না? তুমি কি উদাহরণ চাও ভাই? আর তুমি আর কি উদাহরণ চাও? আমি কি এটা কি আসমান থেকে আমদানি করে আনলাম যে কেপ অফ গুড হোপ? তোমরা কি বলো, বুঝি না তো। রাস্তা কিভাবে তৈরি হয়? ধরো এখানে হচ্ছে একটা, ধরো আমাদের একটা পুকুর, ঠিক আছে? এই পুকুরটা অনেক সময় দেখা যায় না যে এটাকে হচ্ছে মাটি চাপা দেই বা বালু ফেলে এটাকে হচ্ছে একটা জায়গা করি। তো আবার যেমন ধরো হচ্ছে অনেক সময় পাহাড় কেটে রাস্তা বানানো হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা, যাই হোক, আমরা নর্ডিক মানে শিখবো হচ্ছে 5টা, যেটা হচ্ছে FINDS অথবা ফিডে আসুন। এই ছন্দে মনে রাখা যায়, ফিডে আসুন। অর্থাৎ দেখো, এই যে ফিতে হচ্ছে ফিনল্যান্ড, যেতে হচ্ছে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সোতে সুইডেন, নতে নরওয়ে, বা FINDS। অর্থাৎ এই FINDS কিভাবে পড়বো হচ্ছে নর্ডিক রাষ্ট্র। অর্থাৎ নর্ডিক রাষ্ট্র কোন 5টা? এই 5টা, যে ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড,
সুইডেন, ঠিক আছে। আর যদি বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র কয়টা, তখন বলবো ভাইয়া 3টা। এই একটা হচ্ছে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ঠিক আছে। এটা হচ্ছে ভাইয়া একদম একটা বেসিক কনসেপ্ট। আমাদের প্রচলিত বইয়ে দেওয়া আছে যে স্ক্যান্ডিনেভিয়ান মানে হচ্ছে 5টা, বাট এই 5টা হচ্ছে ভুল। অ্যান্সার কি ভাইয়া? 3টা হবে। অর্থাৎ আমরা মনে রাখবো যে নর্ডিক মানে হচ্ছে 5টা, বাট স্ক্যান্ডিনেভিয়ান ভাইয়া 3টা। সবাই লেখা ভাইয়া পরে সবাই একটু লিখবা যে স্ক্যান্ডিনেভিয়ানের রাষ্ট্র কয়টা, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের রাষ্ট্র কয়টা। সবাই সবাই একটু কমেন্ট করে ভাইয়া পুরা যে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের রাষ্ট্র কয়টা, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের রাষ্ট্র কয়টা। সবাই হ্যাঁ, আমরা নর্ডিক বলতে শিখবো 5টা, আর যখনই বলবো স্ক্যান্ডিনেভিয়ান তখন ভাই কি বলতে হবে যে মাত্র 3টে রাষ্ট্র, ঠিক আছে। ওকে, আচ্ছা, যারা যারা এখনো ক্লাসে রিয়েক্ট দাও নাই দ্রুত ক্লাসে রিয়েক্ট দাও। আজকে কিন্তু হচ্ছে আমাদের ফাউন্ডেশন ব্যাচের শেষ জিকে ক্লাস, আর সন্ধ্যায় হচ্ছে আমাদের একটা ইংলিশ ক্লাস থাকবে। ওকে, ঠিক আছে। এবার আসেন ল্যান্ডলক কান্ট্রি। দেখো ল্যান্ডলক কান্ট্রি বা যাকে বলা হচ্ছে ভূবেষ্টিত রাষ্ট্র, ঠিক আছে। ভূবেষ্টিত রাষ্ট্র অর্থাৎ দেখো ভাই খেয়াল করো, ল্যান্ডলক অর্থাৎ যেই কান্ট্রিগুলোর চারপাশে হচ্ছে ভূমি, ভূমি দ্বারা লক করা। খেয়াল করো, দেখো তো এখানে দেখতে পাচ্ছ একটা দেশ রয়েছে, এই দেশটার এপাশেও একটা কান্ট্রি রয়েছে বা ভূমি রয়েছে, এপাশেও ভূমি, এপাশেও ভূমি, এপাশেও ভূমি, এপাশেও ভূমি। এভাবে যে কান্ট্রিগুলোর চারপাশে এরকম ভূমি রয়েছে বা ল্যান্ড দ্বারা লক থাকবে বা ল্যান্ড দ্বারা আবদ্ধ থাকবে, তার নামটা কি ভাইয়া? তার নামটা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। সিম্পল। অর্থাৎ যেই কান্ট্রিগুলোর চারপাশে থাকবে ল্যান্ড বা ভূমি, তার নাম হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, ঠিক আছে। দেখো ভাইয়া দেখতে পাচ্ছি এখানে একটা দেশ রয়েছে, এটা হচ্ছে একটা দেশ, নাম হচ্ছে আফগানিস্তান। এই আফগানিস্তানের ঠিক চারপাশে হচ্ছে এরকম ল্যান্ড দ্বারা বেষ্টিত বা ল্যান্ড দ্বারা লক করা, ঠিক আছে। সো আজকে আমি একটা কাজ দেবো, এখন একটা ছোট কাজ দেবো। এটা হচ্ছে তুমি বাসায় ম্যাপটা খুলবা, ম্যাপটা খুলবা, তুমি ফার্স্টে যাবা হচ্ছে এশিয়া মহাদেশে, ঠিক আছে। তুমি যাবা এশিয়া মহাদেশে, দেখবা এই এশিয়া মহাদেশের ম্যাপটার মধ্যে কয়টা কান্ট্রি এরকম ল্যান্ডলক কান্ট্রি আছে যে যাদের চারপাশে কোনো ধরনের পানির সংযোগ নাই। ধরো এই একটা দেশ জাস্ট ধরতেছি, হ্যাঁ, দেখবা যে এটার এপাশেও হচ্ছে একটা অন্য একটা দেশ রয়েছে, এপাশে অন্য একটা দেশ রয়েছে, এপাশেও দেশ রয়েছে, এপাশে দেশ। দেখো তো ভাইয়া, সো এটা কিন্তু কোনো ধরনের কিন্তু পানির সংযোগ না, অর্থাৎ যেই দেশে কোনো সমুদ্র বন্দর নাই, এমন যে দেশগুলো রয়েছে এটা হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি। তো তুমি জাস্ট ম্যাপ থেকে খুঁজবা যে এশিয়া মহাদেশের মধ্যে এরকম কতগুলো দেশ রয়েছে। এটা মুখস্থ করার বিষয় না ভাইয়া, এটা মুখস্থ করার কোনো বিষয় না। জাস্ট ক্লাস তুমি ম্যাপটা অন করবা, খুঁজবা যে ল্যান্ডলক কান্ট্রি কয়টা আছে। বলো এই কাজটা সবাই করবা কিনা? সবাই বলো ভাইয়া এই কাজটা করবো কিনা, যে বাসায় আজকে আমরা একটা ম্যাপ খুলে এশিয়া মহাদেশটা অন করব, তারপর দেখবো যে এশিয়া মহাদেশের মধ্যে ল্যান্ডলক কান্ট্রি কয়টা আছে। বলেন সবাই অ্যান্সার দাও ভাইয়া, পুরা এটা করবা কিনা। এন্ড এশিয়া শেষ করার পরে হচ্ছে আমরা ঢুকবো হচ্ছে ইউরোপের মধ্যে, যে ইউরোপে কয়টা আছে। তারপর ঢুকবো হচ্ছে আমরা আফ্রিকার মধ্যে, বাট আমাদের ম্যাক্সিমাম পরীক্ষা হচ্ছে এশিয়া থেকে পরীক্ষা আবশ্যক হবে। সো আমরা জাস্ট এশিয়াটা দেখবো যে এশিয়ার মধ্যে কয়টা ল্যান্ডলক কান্ট্রি আছে। গুগল করবো না ভাইয়া, চ্যাট জিপিটি করবা না, নিজে ম্যাপটা খুলবা। ধরো তোমার এটা ম্যাপ, ঠিক আছে, ধরো তোমার হচ্ছে এটা ম্যাপ, তুমি দেখবা যে এই দেশটা চারপাশে কি কি আছে, হ্যাঁ চারপাশে দেশ দেশ রয়েছে, সো এটা ল্যান্ডলক কান্ট্রি। এইভাবে ভাই নিজে একটু খুঁজবা, তুমি পরীক্ষায় দেখবা অনেক বেশি মার্ক পাবা। কারণ তুমি যদি একটু ডিউর কোশ্চেন দেখো, দেখবা এখন কিন্তু ডিরেক্ট কোশ্চেন হুবহু দেয় না, একটু হচ্ছে নিজের ভিজুয়ালাইজেশন পাওয়ারটা লাগে বা একটু বুঝতে হয়। সো এই জন্য নিজে কাজগুলো করবা, ঠিক আছে। ওকে, আচ্ছা, একজন বলছে এশিয়াতে 3টা আছে, না ভাই আরো বেশি আছে। এশিয়াতে 14টার উপরে ল্যান্ডলক কান্ট্রি আছে, ঠিক আছে। কালকে এক্সাম ভাইয়া, কালকে এক্সাম। ওকে, আচ্ছা, এবার আসেন
আমাদের যখন ফুটবল খেলা শুরু হয় তখন প্রায় গ্যাঞ্জাম লাগে যে ল্যাটিন আমেরিকা এই কনসেপ্ট প্রায় শুনি, তাই না? বা আমরা যখন নিজেরা বইতে পড়বো তখন প্রায় দেখবো যে হচ্ছে ল্যাটিন আমেরিকা। এখন এই কনসেপ্টটা কি একটু বাস বুঝো, একটু জাস্ট বুঝো যে ল্যাটিন আমেরিকা বলতে আসলে কি বোঝায়। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের উত্তর আমেরিকা মহাদেশ, ঠিক আছে, উত্তর আমেরিকা মহাদেশ আর দক্ষিণ আমেরিকা মহাদেশ। তো এখানে রাষ্ট্র আছে 23টা, এখানে আছে 12টা, ঠিক আছে। এই সবগুলো রাষ্ট্র মিলিয়ে, হ্যাঁ, সব রাষ্ট্র মিলিয়ে যে সকল দেশের ভাষা হয় হচ্ছে মেসির ভাষা অথবা এই হচ্ছে আমাদের CR7 এর ভাষা। ভাই আবারও বলছি, মেসির ভাষা কি? স্প্যানিশ, ঠিক আছে। CR7 এর ভাষা কি ভাইয়া? পর্তুগিজ। ওকে, অর্থাৎ আমাদের উত্তর আমেরিকা মহাদেশের রাষ্ট্র আছে 23টা, দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র আছে 12টা। এই দুই মহাদেশ মিলে যাদের ভাষা হয় মেসির ভাষা স্প্যানিশ অথবা CR7 এর ভাষা হলো পর্তুগিজ, এই দুই ভাষা যাদের রয়েছে তাদেরকে আমরা বলবো ল্যাটিন আমেরিকাভুক্ত রাষ্ট্র। বলো সবাই বুঝছো কিনা যে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দুই মহাদেশের মধ্যে যাদের ভাষা স্প্যানিশ অথবা পর্তুগিজ তাদেরকে কি বলা হয়? ল্যাটিন আমেরিকাভুক্ত রাষ্ট্র। এখানে যে ম্যাপটা রয়েছে এই ম্যাপের যে রাষ্ট্রগুলো রয়েছে এই ম্যাক্সিমামে হচ্ছে কি ল্যাটিন আমেরিকা ভুক্ত রাষ্ট্র হবে, ঠিক আছে। সবাই এখন বলেন ভাইয়া যে ল্যাটিন আমেরিকা কনসেপ্টটা কি? যে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দুই মহাদেশের মধ্যে যাদের ভাষা হয় স্প্যানিশ অথবা পর্তুগিজ তাদের বলা হচ্ছে ল্যাটিন আমেরিকা ভুক্ত রাষ্ট্র। আচ্ছা, কিছু কিছু জায়গায় দেখবা যে তারা বলছে যে যাদের ভাষা ফার্সি, এই ফার্সিটা হচ্ছে তোমার বেশি প্রায়োরিটি দেওয়ার কিছু নাই, ঠিক আছে। এটা কি 3 নম্বর অপশন, এটা বেশি প্রায়োরিটি দেওয়ার কিছু নাই। তোমাকে ফার্স্ট দেখতে হবে হচ্ছে স্প্যানিশ, সেকেন্ড দেখবা হচ্ছে পর্তুগিজ, তারপর ধরো এটা মেন ক্রাইটেরিয়ার মধ্যে পড়বে না, বুঝছো? সো আমি যা শিখবো ভাইয়া যে উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই দুই দেশের মধ্যে যাদের ভাষা হবে হয় স্প্যানিশ বা পর্তুগিজ তাদেরকে আমরা মধ্যে কি বলবো? ল্যাটিন আমেরিকা ভুক্ত রাষ্ট্র, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা যখন আমাদের পেড ব্যাচে ক্লাস নিব এই উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে দুইটা মহাদেশ ক্লাস শেষ করার পরে তখন তুমি হচ্ছে এখানে যা খুঁজবা যে আমাদের কাদের কাদের ভাষা কোনটা। কারণ আমরা যখন মহাদেশে ক্লাস নিব একদিন আমরা ক্লাস নিব হচ্ছে এইটা, আরেকদিন নেব হচ্ছে এইটা। তো এই দুইটা মহাদেশে ক্লাস শেষ করার পরে তখন তুমি খুঁজবা তাহলে কোন কোন দেশ হচ্ছে ল্যাটিন আমেরিকাভুক্ত রাষ্ট্র। কারণ এখন তোমার মাথায় থাকবে না, স্বাভাবিক, তুমি মাত্র শিখতেছো, এই জন্য জাস্ট এটা আমি আগে পড়ে ফেললাম, তুমি জাস্ট পরে দেখবা যে কাদের কাদের ভাষা হচ্ছে এগুলা, ঠিক আছে। ওকে ভাই, আবারও বলছি, উত্তর আমেরিকা মহাদেশের রাষ্ট্র আছে 23টা, দক্ষিণ আমেরিকার রাষ্ট্র রয়েছে 12টা। এই দুই মহাদেশের মধ্যে যাদের ভাষা হয় মেসির ভাষা অথবা রোনালদোর ভাষা অর্থাৎ স্প্যানিশ বা পর্তুগিজ তাদেরকে আমরা বলবো ভাইয়া হচ্ছে ল্যাটিন আমেরিকাভুক্ত রাষ্ট্র, ঠিক আছে। ওকে, আচ্ছা, আল মামুন একটা কোশ্চেন করে, যদি এই কোশ্চেনটা আজকের মধ্যে পড়ে না তাও অ্যান্সার দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে যে রাশিয়াকে কেন এশিয়ার বড় দেশ বলা হয় না? আচ্ছা, রাশিয়া হচ্ছে এমন একটা দেশ যেটা হচ্ছে ইউরেশিয়ান রাষ্ট্র, অর্থাৎ ইউরোপের মধ্যেও আছে এশিয়ার মধ্যেও আছে। এখন এই যে রাশিয়া, এই রাশিয়ার ম্যাক্সিমাম যে লোকজন দেখবা বসবাস করে হচ্ছে ইউরোপের সাইডে, বা এটার যে মেন পাওয়ারটা বা এক্সিলেন্স পাওয়ারটা বা প্রভিনিয়েন্স পাওয়ারটা এটা হচ্ছে ইউরোপের মধ্যে। সো ভৌগোলিকভাবে রাশিয়ার কিছু অংশ এশিয়ার মধ্যে পড়েছে, বাট এটার মেইন নামটা বা মেইন লোক সংখ্যা বলো বা পাওয়ার বলো সব হচ্ছে ইউরোপের সাইডে। এই জন্য এটাকে এশিয়া রাষ্ট্র বলা হয় না, বলা হয় ইউরোপের রাষ্ট্র, বুঝছো জিনিসটা? আবার দেখো তুরস্ক, এই তুরস্ক দেশটা এশিয়ার মধ্যে পড়ছে, ইউরোপের মধ্যেও পড়ছে, ঠিক আছে। এই জন্য এটা দুই মহাদেশের মধ্যে বিদ্যমান, ঠিক আছে।
কি না না লাইভ আছে? হ্যাঁ আচ্ছা, বোর্ড অফ করে দেন। হ্যাঁ, বোর্ড তো অফ করা। ওকে, সো আমরা হ্যাঁ হ্যাঁ রাশিয়া, সো এই জন্য হচ্ছে ভাইয়া এই জিনিসটা যে কেন হচ্ছে ইউরোপের মধ্যে এটা এবং রাশিয়ার মধ্যে এটা, ঠিক আছে? বলো এবার তোমরা বুঝছো কিনা যে কেন রাশিয়াকে হচ্ছে এশিয়ার মধ্যে পড়ে না? আচ্ছা, আমরা তো লাইভে তো আছি তাই না? আমরা তো লাইভের মধ্যে আছি, সমস্যা নেই তো, আমরা তো লাইভে এখানে আছি, বুঝছো? আর এই যে হচ্ছে রাশিয়ার অংশটা আর তুরস্ক, দেখো তুরস্ক কিন্তু হচ্ছে আবার দেখো ওটা কিন্তু হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে পড়ছে, আবার কিন্তু হচ্ছে ইউরোপের মধ্যেও রয়েছে, ঠিক আছে? বুঝছো জিনিসটা যে কেন হচ্ছে এটা তুরস্কের জন্য এমনটা হলো আর কেন রাশিয়ার মধ্যে হচ্ছে? এখন ভাইয়া যদি এমন বলা হয় যে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বৃহত্তম রাষ্ট্র কোনটা, বলো? হ্যাঁ বলো, যদি বলা হয় যে এশিয়া মহাদেশের মধ্যে আয়তনে বৃহত্তম রাষ্ট্র কোনটা, তখন বলো ভাই কি অ্যান্সার হবে? বলো, এবার তুমি বলো। আচ্ছা, জে এক্স কাদের বলছে এশিয়ার নাম কেমনে হইলো? তোমার নাম কাদের কেমনে হইলো? সেমনি হয়েছে ভাই, এটা কি ধরনের পড়ছিল, সেই নাম কিভাবে হইলো? ঠিক আছে, আচ্ছা আমি জাস্ট ভাইয়া বুঝাচ্ছি, তুমি জাস্ট কথাটা শুনো, আমাদের বোর্ডটা অন হোক, সমস্যা নাই। দেখো ভাইয়া বলছি যে রাশিয়া যে দেশটা আছে, এই রাশিয়া দেশটার কিছু অংশ পড়ছে হচ্ছে আমার এশিয়ার মধ্যে, তবে এটার যে ম্যাক্সিমাম যে পাওয়ারটা বা হচ্ছে লোক সংখ্যা বসবাস করে সেটা হচ্ছে ইউরোপের মধ্যে। এই জন্য বলা হয় রাশিয়া একটা ইউরোপের রাষ্ট্র, এশিয়ার রাষ্ট্র না। তবে যেহেতু কিছু অংশ এশিয়ার মধ্যে পড়ছে, এই জন্য অনেক সময় বলা হয় এশিয়ার দেশ, বাট আসল কথা হচ্ছে রাশিয়া এশিয়ার দেশ না, এটা একটা ইউরোপের রাষ্ট্র। কিন্তু তুরস্ক যে দেশটা রয়ে দেখো, এই তুরস্ক দেশে কিন্তু আবার একটা অংশ এশিয়ার মধ্যে পড়ছে, ইউরোপের মধ্যে পড়ছে, ঠিক আছে? এখন ভাইয়া যে কোশ্চেনটা করছিলাম যে এশিয়া মহাদেশের নোটপ্যাডে পাওয়ারপয়েন্ট অন হয় না, এশিয়া মহাদেশের আয়তনে বৃহত্তম রাষ্ট্র কোনটা? এটা হচ্ছে চীন। কারণ কি ভাই, দেখো রাশিয়া তো এশিয়ার রাষ্ট্র না, তাহলে অবশ্যই চীন হবে। আর যদি বলতাম, হ্যাঁ যদি বলতাম যে জনসংখ্যার দিক থেকে বর্তমানে এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটা, বলো? জনসংখ্যার দিক থেকে বর্তমানে এশিয়ার বৃহত্তম রাষ্ট্র কোনটা? যদি বলতাম জনসংখ্যার দিক থেকে বর্তমানে রাষ্ট্র কোনটা বৃহত্তম, বল ভাইয়া এটা হচ্ছে ইন্ডিয়া। এটা যেমন এশিয়ার মধ্যে ঠিক তেমন হচ্ছে পুরো বিশ্বের মধ্যে। আবার টন করে দেন, সমস্যা নেই, ঠিক আছে? বুঝছো ভাইয়া? তো যদি বলতাম যে বর্তমানে এশিয়া মহাদেশের মধ্যে আয়তনে বৃহত্তম কোনটা, অ্যান্সার হয়তো চীন। বা যদি বলতাম যে জনসংখ্যা বৃহত্তম রাষ্ট্র কোনটা, অ্যান্সার হতো কি ভারত বা ইন্ডিয়া, ঠিক আছে? আর পুরো বিশ্বের মধ্যে কিন্তু বর্তমানে ভারত বিশ্বে 1 নাম্বার জনসংখ্যার দিক থেকে। ওকে, বলো ভাইয়া এই জিনিসটা এখন মাথায় ঢুকছে কিনা যে জনসংখ্যার বিচারে কোনটা হইতো আর আয়তনের ক্ষেত্রে কোনটা হইতো? এক্স্যাক্টলি, এই যে নূরজাহান একটা অ্যান্সার দিয়েছে, আয়তনে বড় হচ্ছে চীন, জনসংখ্যায় বড় হচ্ছে ভারত, ঠিক আছে? আচ্ছা, এখন কেউ যদি বলে ভাইয়া রাশিয়া এত বড় একটা দেশ, তো যদি আমি চীনের পুরো অংশটা আর রাশিয়ার এশিয়ার অংশ জাস্ট কাউন্ট করি, তাহলে কি ভাইয়া চীনই বড় হবে? হ্যাঁ ভাই, আবারও বলছি, ধরো কেউ ভাবলো যে আমি শুধু রাশিয়ার এশিয়ার অংশটা মাপবো, কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রেও চীনটা তোমার বড় হবে সবে, ঠিক আছে? কেউ যদি চায় যে আমি শুধু হচ্ছে রাশিয়াকে এশিয়ার অংশটা মাপবো, ঠিক আছে, তাও কোনো সমস্যা না, কারণ রাশিয়ার যে এশিয়ার অংশটা সেটা চীন থেকে ছোট। ওকে, সো এই হচ্ছে আমাদের কনসেপ্টটা। আশা করছি তোমরা এখন পারবা যে আয়তনে কোনটা বড়, জনসংখ্যা কোনটা বড়, ঠিক আছে? কিরে বোর্ড আবার হ্যাং করো নাকি? না ঠিক আছে, এই যে এই দেখো, এই যে আস্তে আস্তে বোর্ড পাগল হয়ে গেছে।
ঠিক আছে ভাই আপুরা? আচ্ছা, এবার আসো নেক্সট কনসেপ্ট যাই আমরা। আসো। আচ্ছা, একজন আমার বলতেছে ভাইয়া ইন্ডিয়া আর ভারতের মধ্যে প্যাচ লাগছে। ভাইয়া এটা কেমনে প্যাচ লাগে বলো? ইন্ডিয়া হচ্ছে ইংলিশ নাম, বাংলা হচ্ছে ভারত। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তোমাদের কি হচ্ছে এই প্যাচটা লাগে যে ইউএসএ বলতে কোন দেশকে বোঝায়, বা হচ্ছে ইউকে বলতে, ইউকে আবার তো ঝামেলা, ওটা আমি যাবো গেলাম না। মানে কি প্যাচ লাগে, সরি এটা না, যুক্তরাষ্ট্র বলতে কোন দেশকে বোঝায় আর যুক্তরাজ্য বলতে কোনটাকে বোঝায় বলো? আরে খোদা, সবকিছুর নাম কি মানে বাংলা ইংলিশ কি সেম হবে? অবশ্যই না। ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো, অনেকের মধ্যে আমার এটা প্যাচ লাগে যে যুক্তরাষ্ট্র কোনটা আর যুক্তরাজ্য কোন, তাই না? দেখো, এটা যদি একটা সিলি কোশ্চেন তা অনেকে ভুলে যায়। দেখো যে একটা হচ্ছে যুক্তরাষ্ট্র, ঠিক আছে, দেখো, আর একটা হচ্ছে যুক্ত রাজ্য। এখন এই রাজ্য বলতে কোন দেশকে বোঝায় আর যুক্তরাষ্ট্র বললে কোন দেশকে বোঝায়? দেখো, যুক্তরাষ্ট্র, রাষ্ট্র মানে কি ভাই? এটা স্টেটস, তাই না? রাষ্ট্র মানে কি একটা স্টেট বা রাজ্য। সো ইউনাইটেড স্টেটস সেটা কি? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইউএসএ, এটা কি যুক্তরাষ্ট্র। আর যুক্তরাজ্য ভাইয়া, এই রাজ্যের ইংলিশ কি? কিংডম, তাই না? কিংডম মানে কি? রাজ্য। সো ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম এটা হচ্ছে কি? যুক্তরাজ্য। ওকে, সো এই হচ্ছে এই মূলত ইউনাইটেড কিংডমকে বলতে আমরা যুক্তরাজ্যকে মিন করি। আর যুক্তরাজ্যের মধ্যে আবার একটা পার্ট হচ্ছে ইংল্যান্ড, এটা আমরা কিন্তু মাত্র পড়ে আসছি। ঠিক আছে, সো ওরা কিন্তু মেনলি এই একটা সাম্রাজ্য মিন করতে ইউকে কে বোঝানো হয়। আর সেই ইউকে এর মধ্যে চারটার মধ্যে একটা হচ্ছে ইংল্যান্ড। সো আমরা বুঝতেছি যে রাষ্ট্র হচ্ছে ইউএসএ, কারণ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর এটা হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, ওকে, হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার আসো ভাইয়া, এবার আসো যে ক্যাপিটালিস্ট আর হচ্ছে এই কনসেপ্টটা কি। দেখো, যে ক্যাপিটালিস্ট বলতে কি বোঝায় বা হচ্ছে কমিউনিস্ট বলতে কি বোঝায়। দেখো, আমরা হয়তো বা অর্থনীতি বইতে পড়েছি যে যেই সমাজে হচ্ছে ব্যক্তি সবকিছুর মালিক, ঠিক আছে, ব্যক্তি সকল কিছুর মালিক বা ক্ষমতার উৎস, তাকে বলা হয় ক্যাপিটালিস্ট বা পুঁজিবাদী। কি ভাইয়া? যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, পুঁজিবাদী অর্থাৎ যেখানে সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে তার নামটা হচ্ছে ক্যাপিটালিস্ট। ঠিক আছে, আর যেটা হচ্ছে যে সমাজের, হ্যাঁ সমাজের অধিকার থাকবে যেখানে, বা যেখানে ব্যক্তির পাশাপাশি সমাজ অধিকার থাকবে, সেকে বলা হয় কি? সমাজতন্ত্র, তাই না? সমাজতন্ত্র। তো ওই হচ্ছে সেই কনসেপ্টটা, যেটার ইংলিশ নাম হচ্ছে কমিউনিস্ট, আর এটা হচ্ছে ক্যাপিটালিস্ট বা হচ্ছে পুঁজিবাদী। ঠিক আছে, এখন যেই সকল রাষ্ট্র হচ্ছে আবার এই পুঁজিবাদকে সমর্থন করে, তারা হচ্ছে ক্যাপিটালিস্ট রাষ্ট্র। অর্থাৎ যেমন ধরো ইউএসএ আছে, ঠিক আছে, ইউএসএ কিন্তু হচ্ছে আমাকে এটাকে সমর্থন করে। আবার ধরো সমাজতন্ত্র, অর্থাৎ আমাদের বর্তমান যে রাশিয়া, এই রাশিয়া কিন্তু হচ্ছে আবার সমাজতন্ত্রকে মেনটেন করে, অর্থাৎ তারা হচ্ছে কমিউনিস্ট বা কমিউনিজম মেনটেন করে। অর্থাৎ একদম ভাই সিম্পল কথা, যেখানে হচ্ছে ব্যক্তিকে প্রায়োরিটি দেওয়া হয়, ব্যক্তি সকল কিছু ঊর্ধ্বে, সেটা হচ্ছে ক্যাপিটালিস্ট রাষ্ট্রের গুণাবলী বা হচ্ছে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা। আর যেখানে হচ্ছে সমাজ সবকিছু, অর্থাৎ সামগ্রিক সমাজ ভালো থাকবে, এটা হচ্ছে কি? সমাজতন্ত্র বা হচ্ছে কমিউনিস্ট। ওকে, বাংলাদেশের ইংরেজি নাম কি? বাংলাদেশ। তোমরা মানে এমন কোশ্চেন করতেছো, এটা মনে তোমার জীবনও পড়ো নাই। ঠিক আছে, দেখো, এবার দেখো ভাইয়া, আরব কান্ট্রি, আরব কান্ট্রি বলো, জাস্ট ফার্স্ট আমাকে বলো ভাইয়া যে আরব কান্ট্রি আর ইসলামিক কান্ট্রি তোমরা কি সেম বুঝো? বলো, তোমরা সেম ভাবো কিনা যে আরব কান্ট্রি আর একটা হচ্ছে ইসলামিক কান্ট্রি, তোমরা কি সেম ভাবো কিনা? জাস্ট বলো ইয়েস অর নো, যে আরব কান্ট্রি আর হচ্ছে ইসলামিক কান্ট্রি তোমরা কি সেম ভাবো কিনা? ভাই এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটা। আরব কান্ট্রিজ বলতে কি বোঝানো হয়?
জাস্ট বলো আমাকে ভাইয়া যে তোমরা আরব কান্ট্রি আর ইসলামিক কান্ট্রি সেম ভাবো কিনা। দেখো আরব কান্ট্রি হইতে হইলে তোমাকে এইটাকে খেয়াল করতে হবে। দেখো ভাইয়া দেখতে পাচ্ছি এখানে একটা বেড়া আছে, এই বেড়াটাকে, এই বেড়া হচ্ছে ধরো আমাদের একটা ইয়া হাবিবি হুজুর, ঠিক আছে, চোখে সানগ্লাস পরে আছে, হ্যাঁ, আবার সুন্দর একটা ইসলামী লিবাস পরে আছে, যে মাথায় পাগড়ি আছে বা ইয়াতে আছে, পাঞ্জাবি পরে আছে। আবার দেখো তার পিছনে দেখো যে ক্যালিওগ্রাফি গুলি কিন্তু আরবি। অর্থাৎ আমি এখান থেকে এটা বুঝলাম যে যাদের ধর্ম হচ্ছে ইসলাম এবং ভাষা হচ্ছে আরবি, যে ধর্ম হইতে হবে ইসলাম, এই যে এর মতো ধর্ম হইতে হবে ইসলাম আর ভাষা হইতে হবে কে, এই যে আরবি। অর্থাৎ যে সকল রাষ্ট্রের ধর্ম হচ্ছে ইসলাম, মেন ধর্ম ইসলাম বা ইসলামকে বাইরে দেওয়া হয়, আর ভাষা হচ্ছে আরবি, তারা হচ্ছে কি ভাইয়া এই আরব কান্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত। যেমন হচ্ছে সৌদি আরব, এদের ভাষা কি, ভাষা আরবি, ধর্ম হচ্ছে ইসলাম। এই যে কাতার, সবই ইসলাম এবং আরবি। লেবানন ইসলাম আরবি, তিউনিশিয়া ইসলাম আরবি, ইরাক ইসলাম আরবি, লিবিয়া ইসলাম আরবি, ইউএই ইসলাম আরবি। কিন্তু ভাইয়া এই যে ইরান, বলো ইরাক হচ্ছে আরব দেশ, কারণ কি ভাষা আরবি, ধর্ম, কিন্তু ইরান বলতো এই ইরান কি মুসলিম দেশ কিনা, বলো ইয়েস অর নো, এই ইরানটা মুসলিম দেশ কিনা, বলো ইরান মুসলিম দেশ কিনা বলেন। যে আমরা দেখলাম ইরাক, এই যে ইরাক, হ্যাঁ, এই ইরাকের ভাষা হচ্ছে আরবি, দেখতে পাচ্ছি আমরা ভাষা আরবি, ধর্ম হচ্ছে ইসলাম, তো এটা হচ্ছে একটা আরব দেশ। কিন্তু এই যে ইরানের ধর্ম আমরা জানি যে এরা হচ্ছে শিয়া সুন্নি, এরা আমরা যাবো না, এরা ভাই শিয়া সুন্নি, শিয়া হোক, বাট এরা তো ইসলাম, তাই না, ইসলামের মধ্যে তো পড়ে। সো এদের ধর্ম হচ্ছে কি ভাইয়া, ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু ভাষা কি, ভাষা হচ্ছে পার্সিয়ান, ঠিক আছে। এই জন্য এরা কিন্তু আরব দেশ না, এরা হচ্ছে শুধু ইসলামিক কান্ট্রি, শুধু ইসলামিক কান্ট্রি। যেমন ধরো পাকিস্তানের ভাষা কি, উর্দু না, সো পাকিস্তান হচ্ছে একটা ইসলামিক কান্ট্রি। বাংলাদেশ ইসলামিক কান্ট্রি, ঠিক আছে, বাট সৌদি কি আরব কান্ট্রি। সো এরকম যে সকল আরব কান্ট্রি রয়েছে যাদের ভাষা আরবি, ধর্ম হচ্ছে ইসলাম, এরকম যে আরব কান্ট্রিগুলো রয়েছে, টোটাল 22টা দেশ রয়েছে, তাদেরকে নিয়ে বর্তমানে হয়েছে আরব লীগ, একটা সংস্থা, আরব লীগ, ঠিক আছে ভাই আপুরা, আরব লীগ, অর্থাৎ যাদের ধর্ম আরবি, সরি ধর্ম ইসলাম, ভাষা আরবি, তাদেরকে নিয়ে 22টা দেশ নিয়ে হচ্ছে আরব লীগ গঠিত। আরব লীগ, ইরান হচ্ছে শুধু মুসলিম দেশ, ঠিক আছে, ওকে। তো আশা করছি আজকের পর থেকে তোমাদের এই আরব কান্ট্রি আর ইসলামিক কান্ট্রি নিয়ে প্যাচ লাগবেন না ইনশাল্লাহ। এবার আসেন শিয়া মুসলিম কারা আর সুন্নি মুসলিম কারা। দেখো এই কনসেপ্টের সাথে একদম পিওর ইসলামিটার মাইন্ডে আনা যাবে না। আমরা জিকে পড়তেছি ভাইয়া, ঠিক আছে, জিকে পড়তেছি, খেয়াল করো। নবীজির ওফাতের পরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের পরে বা মৃত্যু, তার মারা যাওয়ার পরে খলিফা কে হবে বা লিডার কে হবে, এটা নিয়ে হচ্ছে দুই ধরনের মতভেদ আসে। একটা গ্রুপ বলে যে নবীজির রক্তের বা বংশের হইতে হবে, আরেকটা গ্রুপ বলে যে নবীজির রক্তের বা বংশের হইতে হবে না, যে কোনো মুসলিম যার ইমান ভালো, ইমান মজবুত বা যে হচ্ছে ভালো লোক, সে হতে পারবে। এখন যেই গ্রুপটা বলছিল যে নবীজির রক্তের বা বংশের হইতে হবে, ঠিক আছে, তারা হচ্ছে এই শিয়া গ্রুপের মধ্যে। আর যারা বলছে যে নবীজির রক্তের বংশের হইতে হবে না, যে কোনো মুসলমান হতে চলবে, যে কোনো মুসলমান হতে চলবে, তারা হচ্ছে এই সুন্নি গ্রুপের মধ্যে। এখন দেখো ভাইয়া, আমি বা তুমি, আমাদের কেউ কিন্তু নবীজির রক্তের বা বংশের না, সো আমরা হচ্ছে এই ক্যাটাগরি মুসলিম, ঠিক আছে। আবার বাংলাদেশে কিছু কিছু লোক আছে যারা বলে কি আমরা নবীজির বংশের বা আমরা নবীজির বংশ, তারা দেখা হচ্ছে যে একটু ইসলামকে আরেকটু বেশি মানে উইয়ার্ড ভাবে নিয়ে উপস্থাপন করে। তো ওরা হচ্ছে কি এই শিয়া ধর্মের, ওরা কিন্তু শিয়া গ্রুপের না, এক্সাক্ট শিয়া গ্রুপের না, বাট এরা নিজেকে শিয়া প্রমাণ করতে চায় বা এরা বলতে চায়, ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের কনসেপ্টটা যে শিয়া কারা আর হচ্ছে সুন্নি কারা, বুঝছো তোমরা সবাই ভাইয়াপুরা। নবীজির রক্তের বা বংশের হতে হলে কি হবে, এই হচ্ছে শিয়া মুসলিম, বাট আমরা কিন্তু হচ্ছে সুন্নি মুসলিম, ঠিক আছে। এখানে কিন্তু কোনো ভাইয়া কোনো ভালো খারাপের কোনো ভেদাভেদ নাই, আসলে এখানে কোনো ভালো খারাপের কিছু নাই। নবীজির রক্তের হলে শিয়া
না হলে সুন্নি। বাট বর্তমান আমাদের শিয়া সম্প্রদায় যা করতেছে এরা কিন্তু ভালো কাজ না। তুমি কিন্তু ভাই আবার ওদের দেখে কিন্তু ভাইবো না যে হচ্ছে ওরা কিন্তু ওই গ্রুপের না, এটা কিন্তু ভাই ভুল কনসেপ্ট। ঠিক আছে, মানে বাংলাদেশের শিয়ারা যা করতেছে এটা ভুল, বাট এই গ্রুপ কিন্তু খারাপ না। আবারও বলছি, কারণ নবীজি রক্তের বংশের গ্রুপ, তারা কিভাবে খারাপ হয়? সাহাবাদের সময় যারা ছিল তারা ভালো ছিল, বা ভালো অবশ্যই ভালো, ঠিক আছে, কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশে যারা করতেছি এটা কিন্তু হচ্ছে ওই কনসেপ্টটা ভুল, বা এটা উচিত না। নিজেকে কষ্ট দিয়ে এটা কি ঠিক? অবশ্যই ঠিক না। ওকে, তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকে আমাদের ছোট্ট একটা ক্লাস। এই ক্লাসে হচ্ছে আমরা কিছু টুকটাক কনসেপ্ট শিখেছি। এছাড়াও আমরা আমাদের পেট বেচে আরো অনেক কনসেপ্ট শিখাবো আমরা, যেগুলোতে হচ্ছে অনেক কিছু জানানো হবে। ঠিক আছে, একদম জিকের প্রথম ক্লাসগুলোতে আমি এটা পড়াবো, আন্তর্জাতিকের প্রথম ক্লাসে পেট বেচে এটা পড়াবো। এটা হয়তো বা 2টা বা 3টা ক্লাস লাগবে, তোমরা সেখানে সুন্দর মতো হচ্ছে পাবা। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, আমি একটা ছোট্ট একটা ডিসকাউন্ট দিব। সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের ডিওআইসু ব্যাচে কিন্তু হচ্ছে আজকে অফারের লাস্ট ডেট। ঠিক আছে, অফারের লাস্ট ডেট 25শে আগস্ট, আজকে কিন্তু হচ্ছে অফারের লাস্ট ডেট। যদি চাও যে আমরা এর মধ্যে ভর্তি হব, সেক্ষেত্রে ওয়েবসাইট তুমি যদি চাও DUICUB100 এই প্রোমো কোডটা তুমি একটা স্পেশাল ডিসকাউন্ট পাবা ওয়েবসাইটে ভর্তি হলে। ঠিক আছে, আর তোমরা যারা এখনো হচ্ছে আমাদের ডিরেক্ট ওয়েবসাইটে আসো নাই, দেখো আমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাস যে নিলাম আমরা ভাইয়া, দেখো আমরা যে 30টা ক্লাস নিলাম ফ্রিতে, এই 30টা ক্লাস কিন্তু সুন্দর মতো ক্লাস একসাথে করা আছে, পিডিএফ দেওয়া আছে একসাথে করা, কোনো ঝামেলা নেই ভাইয়া। দেখো দেখো ভাইয়া, দেখো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে, দেখো ঠিক আছে, ওয়েবসাইটে গেলে তুমি দেখতে পাবা এখানে দেখা যাচ্ছে ফ্রি ফাউন্ডেশন কোর্স। ওকে, সেখানে গেলে তুমি দেখবা এখানে তোমাকে ফ্রিতে অ্যাক্সেস দিচ্ছে। দেখো এই যে অ্যাডমিশন ফ্রি ফাউন্ডেশন কোর্স, দেখো এখানে গেলে তোমার হচ্ছে এই দেখো ফাউন্ডেশন ক্লাসে গেলে বাংলা ইংলিশ জিকে সব ক্লাস এভাবে সিরিয়ালাইজ দেওয়া আছে, একদম সকল ক্লাস। আবার তুমি যখন পিডিএফ এ যাবা সব পিডিএফ পেয়ে যাবা। তোমার এইখানে কিন্তু হচ্ছে আগামীকাল এক্সামটা হবে। ঠিক আছে, এমনকি এই কোর্সের লিঙ্ক কিন্তু আমাদের এই ক্লাস যে হচ্ছে সেখানে পিন কমেন্টও ভাইয়া দেওয়া আছে। ওকে, সো আবারও বলছি, আমাদের কিন্তু যে ক্লাস হচ্ছে সেখানকার পিন কমেন্টও কিন্তু এই ক্লাস কোর্সটার লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, সো আগামীকাল রাত 8টা এক্সামটা হবে। এক্সামটা হলো তোমরা হচ্ছে এক্সামটা দাও, এক্সামটা দিয়ে প্রিপারেশনটাকে বুঝো যে আমরা কি পরিমাণ পড়াশোনা করতে হবে বা আমার নিজের অবস্থানটা কোথায় এটা দেখবা। ঠিক আছে, ওকে, আর যদি কেউ না পারো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পেজে নক দিও। ওকে, ঠিক আছে, আচ্ছা। সো আর যারা তোমরা পেট বেচে আছো, তোমাদের কিন্তু অলরেডি কিন্তু কুরিয়ার করা শুরু হয়ে গিয়েছে। তোমাদের সবার কাছে পৌঁছানোর পরে আমরা হচ্ছে ক্লাস শুরু করতেছি। আগামী পরশুদিন হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, সেই ক্লাসে আমরা আমাদের পেট বেচের রুটিন পোস্ট করব। ঠিক আছে, যে আমাদের ক্লাসগুলো কবে থেকে হবে, কোন কোন দিন কি ক্লাস সব জানিয়ে দেবো। ওকে, ঠিক আছে, হ্যাঁ আগামীকাল আমাদের 30টা ক্লাসের উপর এক্সাম হবে। গত 30টা ক্লাসে যা পড়াইছি আমরা, ইংলিশ বাংলা জিকে, ইংরেজি 20, বাংলা 20, জিকে 20, ঠিক আছে, তার উপরে হচ্ছে আমাদের এক্সামটা হবে। ধরো আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিচ্ছি, তোমাদের লিখে দিই। ওয়েট, আচ্ছা ব্ল্যাঙ্ক পেজ নাই, সমস্যা নাই, আগামীকাল রাত 8টা এক্সাম হবে। ঠিক আছে, ওকে, সো এই ছিল আজকে আমাদের ছোট্ট একটা ক্লাস। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ক্লাসে। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, আমাদের পিডিএফ সব কিন্তু তোমাদের বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। যারা এখনো পাও নাই দ্রুত ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। দেখো এগুলা হচ্ছে কিন্তু আমাদের লেকচার শিটগুলো। ঠিক আছে, আর আজকে যে উইনার তাবাসসুম শিমু, তোমার কাছে হচ্ছে এই বইটা চলে যাবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই। আর আজকে কিন্তু মহসিন স্যারের ক্লাস আছে, মহসিন স্যারের ক্লাসেও যে সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবো সেও কিন্তু একটা বই দিতে পারো। ঠিক আছে, ওকে, সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ ক্লাসে। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও শোনো, আরেকজন ভাই ডিসকাউন্ট দেন। ভাইয়া ডিসকাউন্ট তো দেওয়া হবে না, সামনে কিন্তু কোর্স ফি আরো বাড়বে। ঠিক আছে, আমাদের এই অফারটা শেষ হলে কিন্তু কোর্স ফি বাড়বে 4500 টাকা। সো ডিসকাউন্ট অফার না পেয়ে তোমরা ভর্তি হয়ে যাও।
ওকে, সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।